চ্যাপ্টার ৩৬৭ থ্রেটনিং লেটার। মঙ্গলবার সকাল। এই ঋতুতে সাধারণত যেমন ঠান্ডা থাকে, আবহাওয়া তেমনই ঠান্ডা রইল। ক্লাইন তার টুইট কোটের কলারটা শক্ত করে টেনে নিল, টুপিটা মাথায় দিল আর দরজা টেনে খুলল। রাস্তার শেষে যেখানে মেইলবক্সটা আছে সেদিকেই সে এগিয়ে গেল। উদ্দেশ্য হল ডিটেকটিভ স্টুয়ার্টকে একটা চিঠি পোস্ট করা। যেহেতু জায়গাটা খুব বেশি দূরে নয়, তাই খুব পরিপাটি বা ভারী কাপড় পরার কোনো দরকার ছিল না। কিন্তু ক্লাইন সবেমাত্র ঠান্ডা লাগা থেকে সুস্থ হয়েছে, তাই সাবধানতার জন্য সে নিজেকে বেশ মোটা কাপড়েই মুড়িয়ে নিয়েছিল। হয়তো গত রাতের প্রবল বাতাসের কারণেই ব্যাকল্যান্ডের বাতাস আজ অবাক করার মতো ভালো ছিল। ক্লাইন অবচেতনভাবেই হাঁটার গতি কমিয়ে দিল এবং এই দুর্লভ সকালটাকে উপভোগ করতে লাগল। ইয়ুর্গেন কুপারের বাড়ি পার হওয়ার সময় সে শুনতে পেল একটা বড় জানালা ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে খুলল, আর সে স্বভাববশেই ঘাড় ঘুরিয়ে তাকাল। জানালায় দাঁড়িয়েছিল মিস ডরিস। তার মাথায় একটা কালো নরম টুপি আর গলায় একটা মোটা ধূসর নীল রঙের স্কার্ফ। তাকে আগের চেয়েও বেশি অসুস্থ দেখাচ্ছিল, আর তার শরীরটা যেন আরও বেশি কুঁজো হয়ে গিয়েছিল। শুভ সকাল, ডিটেকটিভ মরিয়ার্টি। ব্রোডির দেখাশোনা করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। সে বলল, তুমি নাকি খুব ভালো মানুষ, তাই না ব্রোডি? বৃদ্ধা মিস ডরিস নিচু হয়ে সবুজ চোখের কালো বিড়ালটাকে কোলে তুলে নিল। ব্রোডি তার 4টে পা ছুঁড়ে ওর কোল থেকে নামার জন্য ধস্তাধস্তি করতে লাগল। অবশেষে সে লাফ দিয়ে নিচে নামল আর খুব হালকাভাবে জানালার কার্নিশে এসে বসল। কিন্তু চলে যাওয়ার বদলে সে গোল গোল হয়ে ঘুরতে লাগল আর ক্লাইনের দিকে একবারও না তাকিয়ে মিস ডরিসের গায়ে মাথা ঘষতে লাগল। তাকে কি একটা বিড়াল ফ্রেন্ডজোন করল? ক্লাইন নিজেকে নিয়ে একটু হাসল আর তারপর মন থেকেই একটা সুন্দর হাসি দিল। এটা তো খুব আনন্দের কাজ, আর এর চেয়েও বেশি আনন্দের খবর হল যে তুমি সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছ। আরও একটা সৌজন্যমূলক কথা বলার পর সে বিদায় নিল আর মুখে হাসি নিয়েই রাস্তার দিকে হাঁটতে শুরু করল। সে মাত্র কয়েক পা এগিয়েছিল, তখনই শুনতে পেল মিস ডরিস পিছন থেকে তাকে ডাকছে। যখন ইয়ুর্গেন কুপার ফিরে আসবে, আমি তাকে দিয়ে তোমার টাকাটা মিটিয়ে দেব। আমাকে দেখে কি মনে হয় যে আমি এই কাজটা টাকার জন্য করেছি? ক্লাইনের মুখের হাসিটা হঠাৎ করেই মিলিয়ে গেল। সে শুধু অর্ধেকটা ঘুরে হাত নেড়ে বুঝিয়ে দিল যে সে বুঝতে পেরেছে। যখন সে ইয়ুর্গেন কুপারের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে চলে গেল, তার চেহারার ভাবটা ধীরে ধীরে গম্ভীর হয়ে উঠল আর সে একটা হালকা দীর্ঘশ্বাস ফেলল। সে এইমাত্র তার স্পিরিট ভিশন চালু করে মিস ডরিসের অরা বা শক্তির বলয়টা দেখল আর বুঝতে পারল যে তার অবস্থা খুব একটা ভালো নয়। এর কারণ শুধু তার বয়স নয়, ব্যাকল্যান্ডের এই হাড়কাঁপানো ঠান্ডা আর দূষিত বাতাসও এর জন্য দায়ী। এই সব কিছু মিলে তার ফুসফুসের রোগের ওপর খুব খারাপ একটা প্রভাব ফেলেছে। মিস ডরিস হয়তো এই শেষ শরতার শীতকালটা পার করে দিতে পারবে, কিন্তু এর পরের বছর বা তার পরের বছর কি হবে সেটা বলা খুব কঠিন। যদি সে আরও কয়েক বছর বেঁচে থাকতে চায়, তবে তাকে দক্ষিণে চলে যেতে হবে, ডেসিবের আশেপাশের কোনো এলাকায়। খুবই দুঃখের বিষয় যে আইনজীবী ইয়ুর্গেন কুপারের পক্ষে এখন হয়তো এতটা খরচ বহন করা সম্ভব নয়। এমনকি আমিও তো কখনো ডেসিবেতে যাইনি। ক্লাইন বিড়বিড় করে কথাগুলো বলল, তারপর মেইল বক্সের কাছে এসে চিঠিটা ভেতরে ঢুকিয়ে দিল। এটাই ছিল তার মূল কাজের একটা ছোট প্রস্তুতি। আর আজ সন্ধ্যায় সে একজন ডিটেকটিভ হিসেবে হারভেস্ট চার্চে যাবে এবং বাকি সব প্রস্তুতি সেরে ফেলবে। সকালের নাস্তার জন্য একটা ডেসি পাই কিনে ক্লাইন তার পুরনো রাস্তা ধরেই বেশ আরামসে ফিরে আসল। বাড়ির খুব কাছে পৌঁছানোর আগেই সে দেখল বাইরে একটা খুব সুন্দর করে সাজানো ঘোড়ার গাড়ি পার্ক করা আছে। কালো টুপি আর ফিতা পরা দুজন নারী খুব চিন্তিত মুখে তার দরজার বেল বাজাচ্ছিল, আর ম্যাম মেরির পরিচারিকারা ও ম্যাম মেরির দেহরক্ষীরা চারদিকে ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়েছিল, যেন তারা কোনো কিছুর পাহারায় আছে। মিস স্টিলিন সামার, ম্যাম মেরি, তারা কি আমাকে কোনো দায়িত্ব দিতে চায়? তাদেরকে খুব চিন্তিত মনে হচ্ছে। ডেসি পাই রাখা কাগজের ব্যাগটা হাতে নিয়ে ক্লাইন এগিয়ে গেল এবং হেসে বলল, ভদ্রমহিলারা, এখন তো সকালের নাস্তা করার কথা। যখন তারা ঘুরে ডিটেকটিভ শার্লক মরিয়ার্টিকে দেখল, ম্যাম মেরিকে দেখে মনে হল সে যেন হাঁফ ছেড়ে বাঁচল। মিস্টার ডিটেকটিভ, তোমাকে আমাকে সাহায্য করতেই হবে। ক্লাইনের স্পিরিট ভিশনে তার এই দুশ্চিন্তা, নার্ভাস ভাব আর ভয়ের মধ্যে বিন্দুমাত্র কোনো খাদ বা অভিনয় ছিল না। তাই সে মাথা নেড়ে সম্মতি জানাল, দরজার দিকে ইশারা করে বলল, চলো ভেতরে গিয়ে কথা বলি। কথা বলার সময় সে তার বাড়িওয়ালি স্টেলিন সামারের দিকে একবার তাকাল আর খেয়াল করল যে গত দুদিনের তুলনায় তার আজকের অবস্থা একেবারেই আলাদা। তাকে খুব বিষণ্ণ আর হতাশ লাগছিল, যেন কোনো কিছুতেই তার আর কোনো উৎসাহ নেই। তার আবার কি হল? যদিও তার বাড়িওয়ালি একটু দেমাগ দেখাতে পছন্দ করে, তবে সে এমন একজন মানুষ যে জীবনকে খুব ভালোবাসে। ক্লাইন চাবি বের করে দরজাটা খুলল। ভেতরে ঢোকার পর ঠিকমতো বসার আগেই ম্যাম মেরি খুব অধৈর্য হয়ে বলে উঠল, ডিটেকটিভ মরিয়ার্টি, আমি একটা হুমকি দেওয়া চিঠি পেয়েছি। হুমকি দেওয়া চিঠি? ক্লাইন ডেসি পাইটা নিচে রাখল, 2 হাত একসাথে করে জিজ্ঞেস করল, চিঠিতে কি লেখা আছে? ম্যাম মেরি আর চোখে মিস স্টেলিন সামারের দিকে তাকাল আর তাকে রোজকার মতো চটপটে না দেখে একটু ভেবেচিন্তে বলল,
সেই চিঠিতে আমাকে বলা হয়েছে যে আমি যখন বায়ুদূষণের তদন্ত করব তখন যেন কারখানার ধোঁয়ার বিষয়টা নিরপেক্ষভাবে দেখি আর তাদের অবদানের কথা স্বীকার করি, নইলে চিঠির সাথে আসা পুতুলটার মতো আমারও একই পরিণতি হবে। পুতুলটার মাথা ছিঁড়ে ফেলা হয়েছিল আর তার হাত পাগুলো ভাঙা ছিল। চিঠিটা খোলার মুহূর্তের সেই অনুভূতির কথা যেন ম্যাম মেরির আবার মনে পড়ে গেল, আর সে কাঁপা কাঁপা গলায় বলল, আমার জীবনে এই প্রথম আমি এমন কিছুর মুখোমুখি হলাম। আমি জানি না এটা সত্যি সত্যি হবে কিনা। আমি কখনোই ভাবিনি যে তদন্ত কমিটির সদস্য হওয়ার পর আমাকে এমন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে। আমি সত্যি জানতাম না। ম্যাম, হয়তো সম্রাট রোজেল গুস্তাভ একবার বলেছিল যে মানুষের মধ্যে চরম ঘৃণার কেবল দুটো রূপই থাকে, একটা হলো অন্য কারো বাবা মাকে খুন করা, আর অন্যটা হলো কারো রোজগারের পথ বন্ধ করে দেওয়া। ক্লাইন খুব গম্ভীরভাবে মাথা নাড়ল আর বলল, আমার পরামর্শ হলো বিষয়টা পুলিশকে জানানো। তার দৃষ্টিকোণ থেকে ম্যাম মেরি এখন জাতীয় বায়ুদূষণ কাউন্সিলের একজন সদস্য। তার বর্তমান অবস্থান আগের চেয়ে একেবারেই আলাদা, আর সে যে হুমকি পেয়েছে পুলিশ নিশ্চয়ই সেটাকে হালকাভাবে নেবে না। তাছাড়া এর সাথে সরকারের একটা গুরুত্বপূর্ণ নীতির উন্নয়নের বিষয়টি জড়িত ছিল, আর এটা কোনো সাধারণ ব্যাপার নয়। তাই পুলিশ ডিপার্টমেন্ট হয়তো যত দ্রুত সম্ভব এর সমাধানের জন্য কেসটা চার্চের বিয়ান্ডারদের সংগঠনের হাতে তুলে দেবে। গডেসের একজন অনুসারী হিসেবে ম্যাম মেরির যে পদমর্যাদা, তাতে নাইট হক্সরাই এই কেসটা পাবে এটা প্রায় নিশ্চিত ছিল। এভাবে ক্লাইন যদি পুরস্কারের একটা ভাগ পেতেও চাইত, তবুও সে নিজেকে এই ঝামেলার মধ্যে জড়াতে চাইল না। আমি সেটা আগেই করেছি, কিন্তু এতে আমার মনে কোনো শান্তি নেই। ম্যাম মেরি তার ঠোঁট কামড়ে ধরে বলল, তুমি কি জানো তারা কি বলেছে? তারা বলল যে পত্রিকার শব্দ কেটে কেটে এই হুমকি দেওয়া চিঠিটা তৈরি করা হয়েছে, আর ওই পুতুলটা যে কোনো জায়গা থেকেই কেনা যেতে পারে। এত অল্প সময়ের মধ্যে চিঠিটাকে পাঠিয়েছে তা খুঁজে বের করা খুবই কঠিন একটা কাজ হবে, আর তারা আমাকে পাহারা দেওয়ার জন্য মাত্র একজন পুলিশ পাঠিয়েছে। গডেস, একজন অসহায় নাগরিকের সাহায্যের আর্জির সাথে কি তারা এমন ব্যবহারই করে? ম্যাম মেরি একটু থামল, খুব কাতর চোখে ক্লাইনের দিকে তাকিয়ে বলল, ডিটেকটিভ মরিয়ার্টি, আমার বিশ্বাস তুমি আমাকে সাহায্য করতে পারবে, শুধু যে ওই ঘটনাটাই তোমার কাজের জন্য তা নয়। মাইক জোসেফের সম্মতি, অ্যারন সেরেসের প্রশংসা আর তালিম ডুমন্টের গুণগানের কারণেও। আর আমি জানি ওই সিরিয়াল মার্ডার কেসেও তোমার অনেক বড় একটা অবদান ছিল। তুমি একদম চিন্তা করো না, আমি তোমাকে এর জন্য খুব ভালো পারিশ্রমিক দেব। তোমার কথা শুনে আমার খুব ভালো লাগছে, কিন্তু কোনো একটা বিষয় যেন ঠিক মিলছে না। পুলিশ যদি আগে থেকেই ঘুষ খেয়ে না থাকে, তবে তারা হয়তো কেসটা নাইট হক্সদের কাছে পাঠিয়ে দিত, আর ডিফিনেশনের মতো বিয়েন্ডারদের ক্ষমতা যেখানে আছে সেখানে খবরের কাগজ থেকে শব্দ কেটে বানানো একটা চিঠি যে ধরা পড়বে না, সেটা একেবারেই অসম্ভব। যে চিঠি পাঠিয়েছে সে হয়তো এতক্ষণে ধরা পড়ে যেত, অথবা ডিফিনেশনে বাধা দেওয়ার মতো কোনো উপায় তার কাছে আছে। আর যদি পরের ঘটনাটাই সত্যি হয়, তবে নাইট হক্সরা খুব বড়সড় আর আনুষ্ঠানিকভাবেই এই ব্যাপারে হস্তক্ষেপ করত। পরিস্থিতি যেমনই হোক না কেন, এখন যেভাবে বিষয়টাকে সামলানো হচ্ছে তার চেয়ে সেটা একদম আলাদা হতো। ক্লাইন সাথে সাথেই ম্যাম মেরির কথার কোনো উত্তর দিল না, বরং এই ঘটনার অস্বাভাবিক দিকটা খুব গভীরভাবে বিশ্লেষণ করতে লাগল। বসার ঘরটা হঠাৎ করেই একদম অস্বাভাবিক রকম শান্ত হয়ে গেল। এই নিস্তব্ধতা কোনো এক অজানা কারণে ম্যাম মেরি আর মিস স্টেলিন সামারকে কিছুটা অস্বস্তিতে ফেলে দিল। কখনো এক ফাঁকে ক্লাইন পকেট থেকে একটা কয়েন বের করে সেটাকে তার আঙুলের ফাঁকে ফাঁকে ঘোরাতে শুরু করেছিল, যেন মনোযোগ দিয়ে কিছু ভাবার সময় এটা তার একটা পুরনো অভ্যাস। হঠাৎ করেই কয়েনটা হাওয়ায় উড়ে গেল, আর তারপর খুব সুন্দরভাবে তার হাতের তালুতে এসে পড়ল। কয়েনের পেছনের দিকটা ওপরে ছিল। ক্লাইন বেশ অবাক হল। এই ঘটনায় কোনো বিপদের ঝুঁকি আছে কিনা সেটার জন্যই সে ডিভাইন করছিল, কিন্তু ফলাফলে দেখা গেল এর মধ্যে কোনো বিপদই নেই। যদি সত্যি এমন কোনো হুমকি থেকে থাকে, তবে চিঠি যে পাঠিয়েছে তার ক্ষমতা খুব একটা বেশি না হলেও এর মধ্যে অন্তত কিছুটা বিপদের ঝুঁকি তো থাকারই কথা। একেবারেই কোনো বিপদ নেই, এটা অসম্ভব। এটা কি শুধুই একটা সাধারণ হুমকি, নাকি? হঠাৎ করেই ক্লাইনের মাথায় আরেকটা সম্ভাবনার কথা খেলে গেল, আর সে মুচকি হেসে বলল, ম্যাম মেরি, তুমি একদম চিন্তা করো না। তুমি খুব শান্তিতে নিজের বাড়ি ফিরে যেতে পারো। যদি আগামী 2 দিনের মধ্যে কেউ তোমার কাছে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে আসে এবং সেটা সবার সামনে প্রকাশ করতে চায়, যাতে সাধারণ মানুষ ওই কারখানার মালিকদের আসল উদ্দেশ্যটা জানতে পারে আর তাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়, তবে বুঝে নেবে তোমার কোনো বিপদ নেই। ক্লাইন একটু আগেই যে সম্ভাবনার কথা ভেবেছিল সেটা হলো এই হুমকিটা হয়তো কাউন্সিলেরই একটা পাতাফাঁদ, যাতে করে সাধারণ মানুষের ক্ষোভকে উস্কে দেওয়া যায়, যার ফলে বায়ুদূষণের তদন্তটা খুব মসৃণভাবে এগোতে পারে এবং এমন একটা বিল পাস করানো যায় যা তাদের জন্যই লাভজনক হবে। এ থেকেই বোঝা যায় যে কেন পুলিশ এমনভাবে বিষয়টা সামলাচ্ছে। তুমি এই কথা কেন বলছো? ভ্রু কুঁচকে ম্যাম মেরি জিজ্ঞেস করল। ক্লাইন হাসল আর উত্তর দিল, আমি হিসাব করে এটাই বুঝতে পারলাম। আর তুমি যা বলছো তা যদি আগামী 2 দিনের মধ্যে না হয়? ম্যাম মেরি একটু জোর দিয়েই জানতে চাইল। ক্লাইন খুব আন্তরিকভাবেই বলল, তাহলে আমি তোমাকে সুরক্ষা দেব। তাছাড়া কোনো বিপদ তো নেই, সে মনে মনে কথাটা যোগ করল। ম্যাম মেরিকে সান্ত্বনা দিয়ে বিদায় করার পর
সে ঘটনাটা আরও একবার নিশ্চিত হওয়ার জন্য ধূসর কুয়াশার ওপরে গেল, আর সেখানেও ঠিক আগের মতোই একই ফল দেখতে পেল। ততক্ষণে তার ডেসি পাইটা একেবারে ঠান্ডা হয়ে গিয়েছিল। বেশ ভয় আর অস্বস্তি নিয়েই ম্যাম মেরি বাড়ি ফিরল, আর ভাবতে লাগল যে স্টেলিন সামারকে কয়েকদিনের জন্য তার সাথে এসে থাকতে বলবে কিনা। ঠিক সেই মুহূর্তেই ম্যাম মেরির গৃহকর্মী তাকে এসে জানাল যে জাতীয় বায়ুদূষণ কাউন্সিলের প্রধান সচিব আর্ল হোলের বড় ছেলে হিবার্ট হল তার সাথে দেখা করতে এসেছে। তারা দুজনে বসার ঘরে ঢোকার পর ম্যাম মেরি মুখ খোলার আগেই সেই সুদর্শন আর সোনালি চুলের ভদ্রলোক কথা বলে উঠল। ম্যাম মেরি, তোমার সাথে যা হয়েছে সেটা আমি শুনেছি। এটা শুধু ব্যাকল্যান্ডের জন্য নয়, বরং পুরো রাজ্যের জন্যই একটা চরম লজ্জার বিষয়, আর এর জন্য আমি গভীরভাবে দুঃখিত। তুমি একদম চিন্তা করো না, কমিটির সবাই তোমার পাশেই আছে। তোমার এই চিন্তার জন্য অনেক ধন্যবাদ। ম্যাম মেরি খুব কৃতজ্ঞতার সাথেই উত্তর দিল। একটু ভেবে হিবার্ট হল বলল, ম্যাম, আমি চাই এই ঘটনার ব্যাপারে কোনো একজন রিপোর্টার তোমার একটা সাক্ষাৎকার নিক। আমি সবাইকে জানাতে চাই তোমার সাথে ঠিক কী ঘটেছে আর এই কাজটা কতটা জঘন্য। আমি সবাইকে দেখাতে চাই যারা ব্যাকল্যান্ডের বাতাসকে দূষিত করেছে তারা কতটা বেপরোয়া আর ভয়ঙ্কর। তাদের মধ্যে অনুশোচনার কোনো চিহ্নই নেই। দয়া করে তুমি আমার এই প্রস্তাবে রাজি হয়ে যাও। এটা তো ডিটেকটিভ মরিয়ার্টি ঠিক যেমনটা বলেছিল, একেবারে হুবহু সেরকমই হচ্ছে। ম্যাম মেরি কিছুক্ষণের জন্য একদম নির্বাক হয়ে গেল। সকালের নাস্তার পর ক্লাইন কিছুক্ষণ বিশ্রাম নিল। যেহেতু তার হাতে ভালো আর কোনো কাজ ছিল না, তাই বায়োলজিক্যাল পয়জন বোতল কোথা থেকে এসেছে সেটা ডিভাইন করার প্রস্তুতি নিতে সে ধূসর কুয়াশার উপরে চলে গেল। এবার সে আর একটুও দেরি করল না।